সুপ্রভাত সকল প্রিয় ছাত্রছাত্রীদেরকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমাদের আবার আজকে দেখা হলো। আমরা নতুন একটা বিষয় আলোচনা করবার উদ্দেশ্যে আমরা আজকে আবার দেখা করলাম, আবার ক্লাস নিতে আসলাম। তো আমরা বিগত বেশ কিছুদিন ধরে কোন অধ্যায় সম্পর্কে আলোচনা করছি? পঞ্চম অধ্যায়ে আবহবিকার সম্পর্কে আলোচনা করছি। তোমরা নবম শ্রেণীর সকল প্রিয় ছাত্রছাত্রী আমি যে ক্লাসগুলো বিগত দিন ধরে নিয়ে আসছি দেখছি, এবং প্রত্যেক দিন তোমাদেরকে যে আমি প্রশ্নোত্তর পর্ব জিজ্ঞাসা করি, তো আমরা বিগত যে কটি ক্লাসে বিভিন্ন বিষয় সম্পর্কে নতুন বিষয় সম্পর্কে আলোচনা করেছি, এবং আলোচনা করবার পরে আমি তোমাদেরকে যে প্রশ্নোত্তর পর্ব জিজ্ঞাসা করেছি, তোমরা বেশিরভাগ দিনই সবাই খুব ভালোভাবে উত্তর দিতে পেরেছো। হয়তো কিছু কিছু প্রশ্নের একটু সামান্য ভুল ত্রুটি হয়েছে, কিন্তু সেগুলো হতেই পারে, কারণ আমরা যতক্ষণ না চেষ্টা করব ততক্ষণ কিন্তু আমরা এই সঠিক উত্তর আমরা বলতে পারবো না। একবারেই কিন্তু আমরা সবটুকু শিখে যাই না, তাই না? তো ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আমাদেরকে এগিয়ে যেতে হবে। তো আজকেও আমরা চলে এসেছি, আমরা এই আবহবিকার অধ্যায়টা পড়তে পড়তে আজকেও যে তিনটি মূল আবহবিকারের অংশ ছিল, কি কি বলতো? যান্ত্রিক আবহবিকার, রাসায়নিক আবহবিকার, আর শেষ ক্লাসে আমরা আলোচনা করলাম জৈবিক আবহবিকার, তাই তো? আচ্ছা, এই জৈবিক আবহবিকার কাকে বলে একটু বলো তো দেখি। আচ্ছা, তাহলে যে নির্দিষ্ট প্রক্রিয়ায় উদ্ভিদ ও মানুষ সহ বা প্রাণীদের নানাবিধ কার্যকলাপের ফলে, একদম ঠিক বলে, শিলাস্তর চূর্ণ বিচূর্ণ বা বিভিন্ন খণ্ডে বিভক্ত হয়ে যাওয়ার পর বিয়োজিত পদার্থ সেই স্থানেই পড়ে থাকে, তাকে আমরা জৈবিক আবহবিকার বলতে পারি। এই জৈবিক আবহবিকার কি কি প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়? একদম ঠিক, এই জৈবিক আবহবিকার তোমার জৈব যান্ত্রিক আবহবিকার এবং জৈব রাসায়নিক আবহবিকার, এই দুটি প্রক্রিয়ার মাধ্যমে এই আবহবিকারটি সম্পন্ন হয়। এই জৈব যান্ত্রিক আবহবিকারের ক্ষেত্রে আমরা এখানে কাদের ভূমিকা সব থেকে বেশি লক্ষ্য করতে পারি? আচ্ছা, এটাকে আমরা আবার তিনটি ভাগে ভাগ করতে পারি। কি কি ভাগে ভাগ করতে পারি বলো? একটা হচ্ছে যে প্রাণী দ্বারা, অর্থাৎ বিভিন্ন যে প্রাণী রয়েছে, পরিবেশে বসবাসকারী বিভিন্ন প্রাণী রয়েছে, সেই প্রাণী দ্বারা আমরা একটা আবহবিকার লক্ষ্য করতে পারি। উদ্ভিদ দ্বারা আবহবিকার লক্ষ্য করতে পারি। আর হচ্ছে মানুষ দ্বারা আবহবিকার আমরা লক্ষ্য করতে পারি, তাই না? তো এই যে প্রত্যেকের ভূমিকা পরিবেশের উপরে কিভাবে প্রভাব বিস্তার করে, কি কি আলোচনা আমরা করেছিলাম। আচ্ছা হ্যাঁ, তাহলে তুমি প্রাণী দ্বারা আবহবিকার যেটা হয় কিভাবে সংগঠিত হয় একটু আমাকে সংক্ষেপে বলো। আচ্ছা, বিভিন্ন যে প্রাণী, অর্থাৎ কেঁচো, পিঁপড়ে, খরগোশ, ইঁদুর, উইপোকা, প্রেইরি কুকুর, শিয়াল, পেঁচা, এই যে প্রাণীরা, তারা যখন তাদের থাকার জন্য বা বাসস্থানের জন্য যে কোনো শিলায় যদি গর্ত করে, তাদের বিভিন্ন পদ্ধতি রয়েছে। প্রাণী বিশেষে গর্ত করার পদ্ধতি বিভিন্ন বিভিন্ন, কেউ নখ দিয়ে গর্ত করে, কেউ মুখ দিয়ে ঠুকরে ঠুকরে করে। বিভিন্নভাবে তারা কিন্তু এই পরিবেশের উপর আবহবিকারের কার্যপদ্ধতি চালিয়ে যেতে থাকে, তাই না? তাহলে তাদের যেহেতু বাসস্থান করার বা পদ্ধতি সবার বিভিন্ন বিভিন্ন রকম থাকে, সেটা আমরা লক্ষ্য করেছি। আর কি কি দ্বারা আবহবিকার হয় বলো? উদ্ভিদ দ্বারা আবহবিকার হয়। কিভাবে হয় উদ্ভিদ দ্বারা আবহবিকার? উদ্ভিদ দ্বারা আবহবিকার, হ্যাঁ, তো যখন উদ্ভিদ ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে, তার শিকড় কি হয়, এই শিলাস্তরের মধ্যে প্রবেশ করে,
এবং শিলাস্তরের মধ্যে যখন উদ্ভিদের শিকড় প্রবেশ করে এবং সেটাও যখন বৃদ্ধি পায়, তখন শিলাকে আস্তে আস্তে কি করে, ফাটিয়ে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে। তাহলে এইরকম ভাবে কিন্তু উদ্ভিদ দ্বারাও জৈবিক যান্ত্রিক আবহবিকার লক্ষ্য করা যায় বা হয়, সেটা আমরা জেনেছি। আর জৈবিক যান্ত্রিক আবহবিকার আর কিসের দ্বারা হয়? ভেরি গুড, এটাই শুনতে চেয়েছিলাম, মানুষের দ্বারা, অর্থাৎ আমাদের দ্বারা, আমাদের বিভিন্ন অর্থনৈতিক কার্যাবলী, দৈনন্দিন কার্যাবলী, প্রয়োজনীয় কার্যাবলীর মেটানোর জন্য আমরাও কিন্তু আবহবিকারে অংশগ্রহণ করে থাকি। কি ভাবে আমরা এই আবহবিকারে অংশগ্রহণ করে থাকি একটু বলো তো দেখি। হ্যাঁ, একদম ঠিক বলেছো। প্রথমত সবার আগে আসে, যেহেতু আমরা এই সমতল অংশে বসবাস করি, তো সবার আগে আমরা বলবো যে কৃষি কাজ দ্বারা আবহবিকার। তো মানুষ কৃষিকাজ এইখানটাতে হয়তো আমরা সেরকম ভাবে শিলাস্তর দেখতে পাই না, কিন্তু পাহাড়ি অঞ্চলে কিভাবে কৃষিকাজ করা হয়? ধাপ কেটে কেটে। তাহলে এই যে কৃষি জমি তৈরি করার জন্য যে ধাপ কাটা হচ্ছে বা সমান করা হচ্ছে, তার ফলেও কিন্তু এই শিলাস্তর চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। তাহলে সেটাও মানুষের দ্বারা, মানে কৃষি কাজের দ্বারা আবহবিকার হচ্ছে। খনিজ উত্তোলন, ভেরি গুড, খুব ভালো বলেছো পয়েন্টটা। খনিজ উত্তোলন করতে গেলেও কিন্তু সেখান থেকেও আমাদের মানে আবহবিকারে আমরা অংশগ্রহণ করছি। কিভাবে? যে খনিজ দ্রব্য সংগ্রহ করব, তার জন্য ডিনামাইট বিস্ফোরণ ঘটাতে হচ্ছে। এই ডিনামাইট বিস্ফোরণ ঘটিয়ে সেইখান থেকে আমরা খনিজগুলোকে আলাদা করে নিচ্ছি। এর প্রভাবে একটা আবহবিকার হতে দেখা যায়। আর রাস্তাঘাট তৈরির ক্ষেত্রে, বাঁধ নির্মাণের ক্ষেত্রে, বিশেষ করে পাহাড়ি অঞ্চলে যদি এই কাজগুলো আমরা করে থাকি, বা কোনো পাহাড়ের মধ্যে যদি টানেল করতে যাই, অর্থাৎ যাতায়াতের মাধ্যম হিসাবে ট্রেনের টানেল হোক বা গাড়ির টানেল হোক, সেই টানেল করতে গেলেও কিন্তু এই জৈবিক যান্ত্রিক আবহবিকার হয়ে থাকে। আর একটা কি আবহবিকার আমরা আলোচনা করেছিলাম? জৈবিক রাসায়নিক আবহবিকার, তাই তো? এই জৈবিক রাসায়নিক আবহবিকারও কিন্তু এখানে উদ্ভিদ দ্বারা আর প্রাণী দ্বারা হয়ে থাকে। উদ্ভিদ দ্বারা কিভাবে হয় বলো তো? আচ্ছা, খুব ভালো। এই যে উদ্ভিদের মানে বসন্তকালে বা যে কোনো সময় উদ্ভিদের পাতা যখন ঝরে পড়ে যায়, উদ্ভিদের পাতা ঝরে পড়ে যাওয়ার জন্য এবং শুকনো ডালপালা সেগুলো আস্তে আস্তে ধীরে ধীরে জলের সঙ্গে মিশে গিয়ে বা বিভিন্নভাবে সেগুলো ধীরে ধীরে পচতে পচতে এই উদ্ভিদের দ্বারা রাসায়নিক আবহবিকার হতে দেখা যায়। আবার প্রাণীদের দ্বারা কিভাবে? অর্থাৎ উদ্ভিদ দ্বারা হিউমাস সৃষ্টি হয়ে হয়। আর প্রাণীদের দ্বারা কিভাবে হচ্ছে? প্রাণীদের দ্বারা হয় যে কিভাবে প্রাণীরা ওই যে নির্দিষ্ট শিলাস্তরে বসবাস করে, তাদের যদি সেখানে বাসস্থান থাকে, তাদের লালারস, তাদের মলমূত্র, তাদের মৃতদেহ, সেগুলো কিন্তু ধীরে ধীরে পচতে পচতে এই ধরনের একটা রাসায়নিক আবহবিকার হতে দেখা যায়। ঠিক আছে? তো এরকমভাবে আমরা জৈবিক আবহবিকার, তাদের যে বিভিন্ন পদ্ধতি, প্রক্রিয়া সমূহ, সেগুলো আমরা আলোচনা করেছি। তাহলে দেখো, বিগত বেশ কিছুদিনের আলোচনায় আমরা কিন্তু এই আবহবিকারের মূল যে শ্রেণীবিভাগগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করতে পেরেছি, আলোচনা করে ফেলেছি ইতিমধ্যে। তো আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হবে, সেটা হচ্ছে যে আবহবিকারের ফলাফল ও গুরুত্ব। তো আবহবিকারের ফলাফল, অর্থাৎ আমরা তো জানলাম যে এই যে যান্ত্রিক আবহবিকার হচ্ছে, রাসায়নিক আবহবিকার হচ্ছে, জৈবিক আবহবিকার হচ্ছে, এর ফলে কি কি ফলাফল বা কি কি পরিবর্তন আমাদের চোখের সামনে আমরা এগুলো দেখতে পাই, সেইগুলো সম্পর্কে আজকে বিস্তারিতভাবে আমরা আলোচনা করব। ঠিক আছে? তো কি কি সেই পদ্ধতি, কি কি সেই আলোচনা, সেগুলো একটু চলো আমরা জানি। তাহলে তোমরা নবম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রী, সেখান থেকে পঞ্চম অধ্যায়ের
আবহবিকার। এই আবহবিকারের আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে আবহবিকারের ফলাফল। ঠিক আছে, তো এই আবহবিকারের কি কি অংশ আমরা আলোচনা করতে পারি দেখি চলো। তো এই আবহবিকারের ফলাফল এবং গুরুত্ব আলোচনা করবাতে আমাদের প্রথম যে অংশ আসে এবং সব থেকে আবহবিকারের গুরুত্বপূর্ণ একটা অধ্যায় যদি আমরা বলে থাকি সেটা হচ্ছে রেগোলিথ ও মাটি সৃষ্টি। এই মাটি সৃষ্টি কিন্তু এই আবহবিকারের ফলেই হয়। দেখবে যে মাটি যত সূক্ষ্ম হয় তার গ্রথন তত কিন্তু একে অপরের সঙ্গে জুড়ে থাকে এবং সেই মাটির উৎপাদন ক্ষমতাও কিন্তু বৃদ্ধি পায় বা বেড়ে যায়। ঠিক আছে, তো এই মাটি তৈরি হতে গেলে তার পূর্বে যে একটি প্রক্রিয়া বা উপাদান থাকে সেটা হচ্ছে, তার নাম হচ্ছে রেগোলিথ। এটা কিন্তু মাথায় রাখতে হবে যে মাটি সৃষ্টির প্রাথমিক উপাদান কি। মাটি সৃষ্টির প্রাথমিক উপাদান হচ্ছে রেগোলিথ। বুঝতে পেরেছো? দেখো একদম শুরুতে আমি যদি ছবিটা দেখাই, এই যে বিভিন্ন আদি শিলা বা এটা হচ্ছে প্রাথমিক শিলা, এই প্রাথমিক শিলাগুলো কিভাবে তাদের মধ্যে তার স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, বড় বড় খণ্ড হিসেবে বিভক্ত ছিল এবং তার ফলে বৃষ্টি, তারপরে সূর্যের আলো বা পরিবেশের বিভিন্ন কার্যকারিতার ফলে এগুলো দেখো ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে বিভক্ত হয়ে গেছে। তারপরে এই ক্ষুদ্র খণ্ডগুলো আরো ছোট ছোট খনিজে ছোট ছোট অংশে বিভক্ত হয়ে গেছে এবং মাটি সৃষ্টি হয়েছে, তার উপরে ঘাস আর গাছের আস্তরণ আমরা দেখতে পাচ্ছি। কিন্তু নিচের দিকে কিন্তু এই যে আদি শিলা বেড রক, এটা কিন্তু আমরা নিচে লক্ষ্য করতে পারছি বা লক্ষ্য করা যায়। ঠিক আছে, তো সেইখান থেকে আমরা এই রেগোলিথ জিনিসটা কি সেটা একটু জানি। রেগোলিথ কিভাবে সৃষ্টি হয় এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে যান্ত্রিক ও রাসায়নিক আবহবিকারের ফলে সৃষ্ট শিলাচূর্ণ ও বিয়োজিত পদার্থ যদি উৎপত্তি স্থলেই সঞ্চিত হয়ে শিথিল ও নরম পদার্থের একটা ভূ আস্তরণ গড়ে ওঠে, তাকে রেগোলিথ বলা হয়। তাহলে কি আমরা এতদিন তো যে জিনিসটা আলোচনা করছিলাম যে শিলাখণ্ড ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে এবং সেই স্থানে পড়ে থাকতো, কিন্তু এইটা কি হচ্ছে, সেই শিলাচূর্ণগুলো বিয়োজিত হয়ে উৎপত্তি স্থলে সঞ্চিত হচ্ছে এবং শিথিল হচ্ছে, নরম হচ্ছে, নিজের মধ্যে সংযোগ স্থাপন করছে, করার ফলে ভূ আস্তরণ গড়ে উঠছে, তাকে রেগোলিথ বলা হচ্ছে বা রেগোলিথ বলা হয়। রেগোলিথ বুঝতে পারলাম আমরা রেগোলিথ কিভাবে সৃষ্টি হতে পারে। আর এই রেগোলিথ হচ্ছে মাটি সৃষ্টির একদম প্রাথমিক অবস্থা। তাহলে মাটি সৃষ্টির প্রাথমিক অবস্থা কি? রেগোলিথ। এই কালক্রমে রেগোলিথের সঙ্গে জৈব পদার্থ ও আর্দ্রতা যুক্ত হয়ে কি তৈরি হচ্ছে? মাটির উৎপত্তি হচ্ছে। তাহলে কোনো আদি শিলা বা প্রাথমিক শিলা থেকে কিন্তু সরাসরি কিন্তু মৃত্তিকা উৎপত্তি হয় না বা হতে দেখা যায় না। প্রথমে একটা রেগোলিথ তৈরি হয়, এটাই তারপরে ধীরে ধীরে আরো যখন জৈব পদার্থের সঙ্গে মিলে যাচ্ছে, জল পাচ্ছে, আর্দ্রতা যুক্ত হচ্ছে, তারপরে সেটি মাটিতে পরিণত হচ্ছে। যেমন এই রেগোলিথ থেকে বা কিভাবে কি কি মাটি সৃষ্টি হয়? পর্জল মৃত্তিকা, চার্নোজেম মৃত্তিকা, ল্যাটেরাইট মৃত্তিকা, এগুলো সৃষ্টি হয়। তাহলে 1 নম্বর পয়েন্ট আলোচনা করলাম আমরা রেগোলিথ ও মাটি সৃষ্টি। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে টেরারোসা সৃষ্টি। কি এই টেরারোসাটা কি? এটা হচ্ছে কোথায় দেখা যায়? চুনাপাথর গঠিত কাস্ট অঞ্চলে। কোন আবহবিকারের ফলে? রাসায়নিক আবহবিকারের ফলে লৌহ যে কণা, লোহা কণা সমৃদ্ধ লাল রঙের যে ভূ আস্তরণ গড়ে ওঠে, তাকেই টেরারোসা বলা হয়। ঠিক আছে, তাহলে চুনাপাথর যে গঠিত অঞ্চল, সেই চুনাপাথর গঠিত অঞ্চলে রাসায়নিক
আবহবিকারের ফলে যে লৌহ সমৃদ্ধ খনিজ পদার্থ, তার ফলে যে লাল রঙের ভূ আস্তরণ, দেখো এই যে এই অংশটা বা এই অংশটা দেখো লাল রঙের একটা ভূ আস্তরণ কিন্তু দেখতে পাচ্ছি আমরা। এই অংশটাকে আমরা কিন্তু টেরা রোসা বলছি। তাহলে এই অংশ থেকে আমরা কি কি আলোচনা করলাম? আবহবিকার মানে আবহবিকারের ফলাফল ও গুরুত্ব হিসাবে প্রথম দুটি পয়েন্ট, অর্থাৎ একটা হচ্ছে রেগোলিথ সৃষ্টি, যেটা মাটি সৃষ্টির একদম প্রাথমিক অবস্থা, রেগোলিথ সৃষ্টি। তারপরে হচ্ছে টেরা রোসা সৃষ্টি, সেটা কিসে হয়? সেটাও লৌহযুক্ত খনিজ সমৃদ্ধ অঞ্চলে এবং লৌহকণা সমৃদ্ধ লাল রঙের, আর কোথায় দেখা যায়? কার্স্ট অঞ্চলে। তাহলে দুটো পয়েন্ট আমরা আলোচনা করতে পারলাম। তৃতীয় কি কারণ আছে দেখি। তৃতীয় যে কারণটি রয়েছে সেটা হচ্ছে ভূমিরূপের পরিবর্তন। অর্থাৎ এই আবহবিকারের ফলে আমরা তো দেখেছি যে কোনো শিলাস্তর চূর্ণ বিচূর্ণ খণ্ডে ভেঙে যাচ্ছে। তাহলে ভেঙে গেলে কি হচ্ছে? সেই শিলাস্তরের আয়তন বৃদ্ধি পাচ্ছে বা উচ্চতা বৃদ্ধি পাচ্ছে না হ্রাস পাচ্ছে? তাহলে উচ্চতা হ্রাস পাচ্ছে, তার আয়তনের পরিবর্তন হতে পারে। যেমন আমরা স্বল্পমোচন যখন দেখলাম, ছাল ছাড়িয়ে যাচ্ছিল, তাহলে তার আকৃতি যদি অন্যরকম থাকে গোলাকার আকৃতি হয়ে যাচ্ছে, এরকম বিভিন্ন আমরা জিনিস দেখতে পেলাম। ঠিক আছে, তো কি কি প্রক্রিয়ায় কেমন ধরনের ভূমিরূপ সৃষ্টি হয় সেটা এই অংশে আমরা আলোচনা করছি। যে স্বল্পমোচন প্রক্রিয়ায় কি সৃষ্টি হচ্ছে? গ্রানাইট শিলায় গোলাকার ভূমিরূপ লক্ষ্য করা যায়। তাহলে কোন প্রক্রিয়ার ফলে গ্রানাইট শিলায় গোলাকার ভূমিরূপ হয়? স্বল্পমোচন প্রক্রিয়ায় গ্রানাইট শিলায় গ্রানাইট ভূমিরূপের গ্রানাইট টর সৃষ্টি হয়, অর্থাৎ গোলাকার ভূমিরূপ। ব্যাসল্ট শিলায় প্রস্তরচায় খণ্ডীকরণ প্রক্রিয়ায় উল্লম্ব বহুভুজাকার স্তম্ভ ভূমিরূপ গড়ে ওঠে। দেখো এটা যদি আমরা গোলাকার ভূমিরূপ মনে করি গ্রানাইট শিলা, এর ফলে গোলাকার ভূমিরূপ দেখতে পাচ্ছি। তবে এটা স্বল্পমোচনে হচ্ছে না, এটা স্বল্পমোচন প্রক্রিয়াটা গোলাকার নয়। আমি স্বল্পমোচন প্রক্রিয়া একটা গম্বুজ আকৃতির একটা দেখিয়েছিলাম যেটা গোলাকার আকৃতি, এটা গোলাকার আকৃতি নয়, তবে এটাও কিন্তু এই ভূমিরূপের পরিবর্তন হচ্ছে। এটা দেখো ব্যাসল্ট শিলায় কিভাবে ষড়ভুজাকার পরিবর্তন লক্ষ্য করা যায়, প্রস্তরচায় খণ্ডীকরণ ধীরে ধীরে খণ্ডে খণ্ডে বিভক্ত হয়ে গিয়ে। চুনাপাথর গঠিত অঞ্চলে রাসায়নিক আবহবিকারের ফলে কি কি তৈরি হয়? গ্রাইট, সিঙ্কহোল, ডোলাইন, ইউভালা, পলজি, গুহা এবং স্ট্যালাকটাইট এবং স্ট্যালাগমাইট ইত্যাদি ভূমিরূপ কিন্তু এই কার্স্ট ভূমিরূপ অঞ্চলে লক্ষ্য করা যায়। স্ট্যালাকটাইট স্ট্যালাগমাইট তোমরা হয়তো 7-8 একটু পড়েছো, যেটা এই কার্স্ট সমৃদ্ধ অঞ্চলের গুহার মধ্যে, সেখান থেকে যদি ওপরের দিক থেকে জলের আবরণের দ্বারা যে নিচ থেকে দ্রবীভূত হতে হতে নিচের দিকে লম্বায় বাড়তে থাকে, সেটা হচ্ছে স্ট্যালাকটাইট। আবার ওপরের গুহার উপর থেকে জল নিচে পড়তে পড়তে সেটা যদি তার উচ্চতা বৃদ্ধি পেতে থাকে, তখন হয় সেটা স্ট্যালাগমাইট। এটা খুব সুন্দর ভূমিরূপ, দেখতে খুব সুন্দর লাগে। আমি গেছিলাম ভাইজ্যাগের এই একটা বোরা কেভ আছে, সেখানটাতে চুনাপাথর গঠিত অঞ্চল আমরা দেখে এসেছি, খুব সুন্দর। তোমরাও যদি পারো সেখানে ঘুরতে যাবে, দেখবে খুব ভালো লাগবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে তুহিন খণ্ডীকরণ অর্থাৎ তুষার দ্বারা যে আবহবিকার, সেই আবহবিকারের ফলেও কিন্তু কোণযুক্ত শিলা ভেঙে যায় এবং সেখানে কোণযুক্ত শিলা ভেঙে গিয়ে কি তৈরি হয় বলতো? স্ক্রি বা ট্যালাস গড়ে ওঠে, অনেক সময় ফেলসেনমার বা ব্লক স্পেডও গড়ে উঠতে দেখা যায়। ঠিক আছে, তাহলে এই যে 3 নম্বর অংশে ভূমিরূপের পরিবর্তনের ক্ষেত্রে আমাকে এখানে কি আলোচনা করতে হচ্ছে? আবহবিকারের ফলে কোন শিলায় কি ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায় সেটা আমাদেরকে বলতে হবে। যেমন গ্রানাইট যুক্ত শিলায় স্বল্পমোচন প্রক্রিয়া কাজ করে গোলাকার ভূমিরূপ তৈরি করছে। ব্যাসল্ট শিলায় প্রস্তরচায় খণ্ডীকরণ কাজ করে ষড়ভুজাকার ভূমিরূপ লক্ষ্য করতে পারছি আমরা। আবার চুনাপাথর গঠিত অঞ্চলে
রাসায়নিক আবহবিকারের ফলে সেখানে সিঙ্কহোল, ডোলাইন, ইউভালা, পোলজি, স্ট্যালাকটাইট, স্ট্যালাগমাইট এই ধরনের ভূমিরূপগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আবার তুষার দ্বারা আবহবিকার, যেটা তুষারের জল জমে যখন বরফে পরিণত হয়ে যায়, সেটাও কিন্তু ভেঙে খণ্ডে খণ্ডে বিভক্ত হয়ে গিয়ে ধারালো কোণ সৃষ্টি করে সেই শিলাস্তরগুলো। সেখানে স্ক্রি বা ট্যালাস আমরা ক্ষেত্র দেখতে পেয়েছি, ছবি আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তাহলে ভূমিরূপের পরিবর্তন সম্পর্কে বোঝা গেল সবার, কিভাবে ভূমিরূপের পরিবর্তন হচ্ছে। এবার হচ্ছে খনিজ সৃষ্টি। কি খনিজ সৃষ্টিটা কিভাবে হচ্ছে? অর্থাৎ এই যে রাসায়নিক আবহবিকার, এই রাসায়নিক আবহবিকারের ফলে খনিজের যখন ঘনত্ব কমে যায়, তখন কিন্তু হালকা হয়ে প্রধান শিলাস্তর থেকে এই খনিজগুলো আলগা হয়ে যায়। তাহলে খনিজ যখন আলগা হয়ে যায়, তখন তাহলে আমরা সেই আমাদের প্রয়োজনীয় যে খনি প্রয়োজন, সেগুলো আমরা সেখান থেকে আলাদা করে নিতে পারি। দেখো, রাসায়নিক আবহবিকার যখন আমরা আলোচনা করেছিলাম, সেখানে কার্বনেশন বা হাইড্রেশন যখন আমরা পড়েছিলাম, তখন সেখানটা খেয়াল করে থাকবে যে শিলা মধ্যস্থিত জলের কারণে যখন মূল শিলাস্তর থেকে একটা গৌণ খনিজগুলো আলাদা হয়ে যাচ্ছে, সেই যে প্রক্রিয়া, তাহলে আমাদের প্রধান শিলাস্তর থেকে একটা নতুন শিলাস্তর সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাচ্ছে। সেই নতুন শিলাস্তর থেকে আমরা কিন্তু নতুন খনিজ অংশগুলো সেখান থেকে বাছাই করে নিতে পারছি, তাই তো? এখান থেকে কি কি খনিজ পদার্থ আমরা পাচ্ছি? লোহা পাচ্ছি, বক্সাইট পাচ্ছি, ম্যাঙ্গানিজ পাচ্ছি, নিকেল পাচ্ছি, আর পাচ্ছি কোয়েলিন। অর্থাৎ এই ধরনের বিভিন্ন খনিজ পদার্থগুলো কিন্তু আমরা এখান থেকে সহজেই পেতে পারি বা সংগ্রহ করতে পারি, তাই তো? আচ্ছা, তাহলে কটা আবহবিকারে কি কি ফলাফল আমরা লক্ষ্য করতে পারলাম? একদম শুরুতে আমরা আলোচনা করলাম রেগোলিথ ও মাটি সৃষ্টি, অর্থাৎ মাটি সৃষ্টি হওয়ার প্রাথমিক অবস্থা রেগোলিথ। সেই রেগোলিথ কাকে বলে আমরা জানলাম, তারপরে সেটা কিভাবে মৃত্তিকায় পরিণত হয় এবং তার উপরে এই আজকালকার উদ্ভিদ টিকে রয়েছে, সেটা আমরা কিন্তু খেয়াল করতে পারলাম। রেগোলিথ সৃষ্টির পরে আমরা টেরারোসা সৃষ্টি দেখলাম। কোথায় হয়? কাস্ট সমৃদ্ধ অঞ্চলে, তাই না? যেখানে লৌহকণা সমৃদ্ধ লাল রঙের একটা বড় ভূমির আস্তরণ লক্ষ্য করা যায়, সেটা দেখলাম। তারপরে 3 নম্বর কি দেখলাম? ভূমিরূপের পরিবর্তন। ভূমিরূপের পরিবর্তন কিভাবে, কোন কোন শিলায় বা কোন কোন খনিজে ভূমির কিভাবে পরিবর্তন লক্ষ্য করা যায়, সেগুলো কিন্তু আমরা দেখতে পেলাম। আর তার সাথে 4 নম্বর খনিজ সৃষ্টি। খনিজ সৃষ্টি কি? দেখো, এই যে পাশের ছবিটা দেখো, গ্রানাইট থেকে কিভাবে এই মিনারেলস গুলো, রক্স থেকে এই খনিজ কোয়ার্টজ, ফেলসপার, মাইকা, এই জিনিসগুলো আমরা অর্থোক্লেস, ফেলসপার, এইগুলো কিন্তু আমরা এখান থেকে পেতে পারি। খনিজগুলো কিন্তু আলাদা করতে পারি, লোহা, বক্সাইট, ম্যাঙ্গানিজ, নিকেল, কোয়েলিন, এবং এই যে খনিজ ভান্ডার যে অংশে রয়েছে, সেখানেও আবার আমরা বিস্ফোরণের সহযোগে সেখান থেকে খনিজ উত্তোলন করতে পারি। ঠিক আছে? 4টি পয়েন্ট আমি বললাম, এবং আমি বারবার কেন বলছি এগুলো, কারণ এই আবহবিকারের ফলাফল কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ একটা অংশ। এটা কিন্তু প্রায় পরীক্ষায় আসতে দেখা যায়, এবং তোমাদের খুব জেনে রাখা উচিত যে আবহবিকারের সামগ্রিক ফলাফল ঠিক কি কি এবং কোনগুলো। ঠিক আছে? আচ্ছা, এবার 5 নম্বর যে অংশ, সেটা রয়েছে ভৌম জলের সমৃদ্ধি। ভৌম জল কি বলতো? আচ্ছা, ভৌম জল হচ্ছে মাটির নিচে যে কোনো একটা স্তরীভূত শিলার মধ্যে, অর্থাৎ প্রবেশ্য শিলার মধ্যে এই জল সঞ্চিত অবস্থায় রয়েছে। আচ্ছা, গ্রাউন্ড ওয়াটার কি আমরা ব্যবহার করি? তোমাদের কি মনে হয়?
ব্যবহার করি? প্রত্যেকেই কিন্তু গ্রাউন্ড ওয়াটার ব্যবহার করে, অর্থাৎ ভৌম জল। সেই ভৌম জল আমরা কোথা থেকে পাচ্ছি? খুব ভালো বলেছো তোমাদের বন্ধু, ভালো, নলকূপ বা পাম্পের সাহায্যে আমরা এই মাটির তলা থেকে কিন্তু জল ওপরে উত্তোলন করছি, বার করে আনছি। এবং তোমরা এটাও শুনে থাকবে, অতিরিক্ত পরিমাণে এই ভৌম জলের ব্যবহারের বৃদ্ধির ফলে ভৌম জলের স্তর কিন্তু দিনের পর দিন হ্রাস পেয়ে যাচ্ছে বা হ্রাস পাচ্ছে। ঠিক আছে, দেখবে তোমাদের বাড়িতে, প্রায় প্রত্যেকের বাড়িতে আশা করি পাম্প আছে, ওপরে ট্যাঙ্ক লাগানো রয়েছে। বর্ষাকালের দিকে বা শীতকালে ঠিক যে সময়ে তোমার বাড়ি 500 লিটার হোক বা 1000 লিটারের ট্যাঙ্ক হোক ভর্তি হতে যে সময় লাগে, গ্রীষ্মকাল আসলে, অর্থাৎ যে শুরু হয়ে গেছে মার্চ এপ্রিল মাস, এই সময় কিন্তু জলের লেয়ারটা নেমে যাওয়ার জন্য ট্যাঙ্ক ভর্তি হতে অনেক সময় লাগে। তোমরা কি খেয়াল করে দেখেছো এটা? আচ্ছা, আবার অনেকেই বলছে যে গ্রীষ্মকালে তার পাম্পে জলই ওঠে না, কারণ জলের লেয়ার সেই নির্দিষ্ট অঞ্চলে অনেক নিচে নেমে যায়। এবং সেই জন্য শুনবে এখন বেশিরভাগ জায়গাতে সবাই জেট পাম্প বসাচ্ছে, ঠিক আছে, সাবমার্শাল, তার ফলে সেই জলটা খুব সহজেই তারা পাচ্ছে। কিন্তু তাও জলের লেয়ার যদি না থাকে, যতই আমরা উন্নত প্রযুক্তি ব্যবহার করি না কেন, জল কিন্তু আমরা সহজে পাবো না। তো দেখো, ছবিটার আগে দেখাই আমি, ছবিটার মাধ্যমে কিভাবে জলগুলো ফ্লো হয়ে এই ভৌম জলের ভান্ডার গড়ে তুলছে। দেখো, গ্রাউন্ড ওয়াটার ফ্লো, উপরের দিক থেকে এই যে আমাদের যে ভূপৃষ্ঠ রয়েছে, এবং কংক্রিটের স্তর থাকলে কিন্তু সেখানে ভৌম জল ছিদ্র দিয়ে ভেতরে প্রবেশ করতে পারবেন না। তাহলে বৃষ্টিপাত হচ্ছে, বৃষ্টিপাতের ফলে যে জলটুকু লক্ষ্য করা যাচ্ছে, জল মাটির ছিদ্রের মধ্যে দিয়ে দেখো প্রবেশ্য শিলাস্তর থাকে, অর্থাৎ যে শিলার মধ্যে দিয়ে জল প্রবেশ করতে পারে। তাহলে সেই জল প্রবেশ করার ফলে ধীরে ধীরে এই যে জলের লেয়ার বাড়িয়ে তুলেছে। এটা একরকম ভাবে হতে পারে। নদী বা সমুদ্র থেকে তাদের ছিদ্র যে যুক্ত অংশ, সেখান থেকেও ধীরে ধীরে জল এই অংশে চলে আসে। ঠিক আছে, এইভাবেই কিন্তু এই ভৌম জলের ভান্ডার ধীরে ধীরে গড়ে ওঠে। দেখো, এই হচ্ছে ভৌম জল, প্রবেশ শিলাস্তর, শিলাস্তর রয়েছে, তার মধ্যে জলটা রয়েছে। এবং আমরা কলের ফিল্টার লাগিয়ে এই জলটাকে ওপরে তুলে আমরা পানীয় জল হিসাবে, শুধু পানীয় জল কেন, আমরা যে কোনো কাজেই কিন্তু এই জলকে আমরা ব্যবহার করছি। এবং দেখবে কোনো কোনো অঞ্চলে 100 ফুট লেয়ার পাওয়া যায়, 250 ফুট, 1000 ফুট। গ্রামের দিকে দেখবে যে বড় বড় ডিপ টিউবগুলো বসানো হয় গ্রামের সবার পানীয় জলের জন্য, ব্যবহারের জন্য, দেখবে সেগুলো বলে 1000 ফুটের কল। তাহলে 1000 ফুট নিচে গিয়ে সেইখান থেকে ভালো উৎকৃষ্ট মানের জল উত্তোলন করা হয়। কিভাবে হচ্ছে, আবহবিকারের ফলে যে ফাটল লক্ষ্য করা যায়, তার মধ্যেও ছিদ্র লক্ষ্য করা যায়, ছিদ্র দিয়ে বৃষ্টির জল ব্যাসল্ট শিলায় গঠিত যে স্তম্ভাকার ভূমিরূপ, তার মধ্যে সহজে প্রবেশ করতে পারছে। ঠিক আছে, অর্থাৎ এই যে সৃষ্ট ফাটল ও ছিদ্র দিয়ে বৃষ্টির জল সহজে প্রবেশ করছে এবং ভূগর্ভস্থ সচ্ছিদ্র স্তরে যুক্ত হয়ে ভৌমজলের ভান্ডার বৃদ্ধি করছে। অর্থাৎ যে সচ্ছিদ্র যে স্তর রয়েছে, সেখানে জল ধীরে ধীরে জমতে জমতে এই ভৌমজলের ভান্ডার ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, এইরকম ভাবে কিন্তু ভৌমজলের ভান্ডার বৃদ্ধি পেতে দেখা যায়। এবং তোমাদেরকে আমি বলবো, ভৌমজল যতটা পরিমাণ আমাদের নষ্ট করলে হবে না, প্রয়োজন অনুযায়ী আমরা ব্যবহার করব। মাটির উর্বরতা বৃদ্ধি, আবহবিকারের ফলে উৎপন্ন বিভিন্ন খনিজ কণা কি হয়, মাটিতে মেশে। এই যে বিভিন্ন খনিজ কণা, তাদের মধ্যে যে খনিজের যে গুণ থাকে, সেগুলো যদি মাটিতে মিশে যায় এবং শিলাস্তর চূর্ণ বিচূর্ণ হওয়ায় মাটির সচ্ছিদ্রতাও বেড়ে যাচ্ছে, ফলে মাটিতে জল ও বায়ুর মাত্রা বেড়ে যাচ্ছে। এর ফলে মাটির উর্বরতা বৃদ্ধি পায়। আর মাটির উর্বরতা বৃদ্ধি পেলে কি হবে, কৃষিকাজেরও সুবিধা হবে। তাহলে এক্ষেত্রে আবহবিকারের ক্ষেত্রে এইখানটাতে শুধুমাত্র আমি শুধু খনিজ পদার্থের কথা বলবো না, এখানে কিন্তু বিভিন্ন যে
প্রাণী যেটা আমরা আলোচনা করেছিলাম জৈবিক আবহবিকারের ক্ষেত্রে, তারাও কিন্তু এই মাটির উর্বরতা বৃদ্ধির জন্য ব্যাপক ভূমিকা পালন করে থাকে। যেমন ধরো কেঁচো, কেঁচোকে কার বন্ধু বলা হয় বলো তো? কৃষকের বন্ধু বলা হয়। কারণ কেঁচো মাটিকে তুলে তুলে মাটি কিন্তু উর্বর করতে সাহায্য করে, এবং তাদের যে মল মূত্র বা তাদের মৃতদেহের অংশ, সেগুলো ধীরে ধীরে মাটির সাথে মিশলে জৈব সারের মতো সেগুলো কাজ করে। এর ফলেও মাটির উর্বরতা অনেকখানি বৃদ্ধি পেয়ে যায় বা বৃদ্ধি পেতে থাকে। এই ছবিগুলো দেখো, প্রথমে মাটির এই যে অংশগুলো বড় বড় ডেলা, বড় বড় পদার্থগুলো ধীরে ধীরে সেগুলো সূক্ষ্ম কণায়, সূক্ষ্ম পলিকণাতে জমা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমি লাস্ট আরো একবার বলবো একটু কি কি অংশ আলোচনা করলাম। 1 নম্বর রেগলিত মাটি সৃষ্টি, 2 নম্বর টেরারোসা, 3 নম্বর ভূমিরূপের পরিবর্তন, 4 হচ্ছে খনিজ পদার্থের সৃষ্টি, 5 নম্বর ভৌম জলের ভান্ডার, ভৌম জলের সমৃদ্ধি, আর 6 হচ্ছে মাটির উর্বরতা বৃদ্ধি। এই হচ্ছে আবহবিকারের ফলাফল ও তার গুরুত্ব। ঠিক আছে, আচ্ছা, এতক্ষণ আমরা যে আবহবিকারের ফলাফল সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করলাম এবং তোমরা খুব মনোযোগ সহকারে শুনেছো, তোমাদের যেখানে সমস্যা হয়েছে তোমরা জিজ্ঞাসা করেছো, আমি সেগুলো আবার করে বলে দিয়েছি, তোমাদের বুঝতে সুবিধা হয়েছে আশা করি সবার। কারণ কি আর এই আবহবিকারের যে 6টা কারণ সম্পর্কে আমরা আলোচনা করেছি, সেখান থেকে কোনো অসুবিধা রয়েছে? কারোর কোনো অসুবিধা নেই, খুব ভালো কথা। অসুবিধা না থাকলে এই আবহবিকারের ফলাফল আলোচনা করে আজকের ক্লাসটা সেখানেই সমাপ্ত করব। ঠিক আছে, তো তোমরা সবাই যে প্রশ্নগুলো আমি দিয়েছি, দেখো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি, সেগুলো একটু ভালো করে বাড়ি থেকে দেখে নেবে পাঠ্যপুস্তক থেকে, এবং তারপরেও যদি কোনো সমস্যা থাকে কোনো প্রশ্ন সম্পর্কে আমাকে অবশ্যই জানাবে। ঠিক আছে।